স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। হঠাৎ করে জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রবাহ কমে আসে প্রবাসী আয়। প্রথম ২৭ দিনে রেমিটেন্স আসে ১৫৬ কোটি ৭৪ লাখ ডলারে। পরে মাসের শেষ ৪ দিনে তা অনেকটাই বেড়ে দাঁড়ায় প্রায় ১৯১ কোটি ডলারে। এরপরও তা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। আমদানি রপ্তানির ঘাটতি পূরণ করায় প্রবাসী আয় কমায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে মনে করছেন বিশ্লেষকরা। আর তাই সমস্যা সমাধানে যথাযথ উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। তো মনে করেন নেটওয়ার্কের কারণে এতদিন রেমিটেন্স পাঠাতে পারি নাই বাংলাদেশে, যেমন কি পরিবারকে টাকা দিতে পারি নাই। যে ঘটনা হয়েছে ওটার কারণে, নেটওয়ার্কের বন্ধের কারণে আমরা অনেক প্রবাসীরা যারা সবসময় রেমিটেন্স দেশে পাঠায় তারা রেমিটেন্স পাঠাতে পারি নাই। বর্তমানে বাংলাদেশে খোলা বাজারে বৈদেশিক মুদ্রার মান এত বেশি, সেজন্য হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে মানুষ টাকা পাঠাতে অনেক আগ্রহ প্রকাশ করতেছে। কিছুটা বাড়তি অর্থ আর পাঠানোর সাথে সাথে পরিবারের কাছে পৌঁছে যাওয়া, যে কারণে হুন্ডিকে বেছে নেন বলে জানাচ্ছিলেন প্রবাসীরা। গত ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ব্যাংকের লেনদেন হয় ১ কার্যদিবস। আর এ সময় দেশের রেমিটেন্স আসে ৭ কোটি ৮০ লাখ ডলার। অথচ চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে ৭ কোটি ৯০ লাখ ডলার। সীমিত লেনদেনের প্রভাবের কথা বলা হলেও পরে ৩ কার্যদিবসে রেমিটেন্স প্রবাহ আরও কম দেখা গেছে। যেখানে ২৪ জুলাই পর্যন্ত রেমিটেন্স আসে ১৫০ কোটি ডলার, সেখানে ২৭ জুলাই পর্যন্ত আসে ১৫৬ কোটি ৭৪ লাখ ডলার। এতে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত এ আয় আসে মাত্র ৬ কোটি ৭৪ লাখ ডলার। তথ্য অনুযায়ী চলতি জুলাই মাসের প্রথম ১৩ দিনে আসে ৯৭ কোটি ৮৬ লাখ ডলার এবং ১৪ থেকে ২০ জুলাই ৭ দিনে আসে ৪৫ কোটি ৭০ লাখ ডলার। আর পরের সপ্তাহ অর্থাৎ ২১ থেকে ২৭ জুলাই তা নেমে দাঁড়ায় ১৩ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাব অনুযায়ী জুলাইয়ের ২৭ দিনে প্রতিদিন গড়ের প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৪০ লাখ ডলার, যা আগের মাস জুনের চেয়ে কম। আবার ২৮ থেকে ৩১ জুলাই সেই ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে। ফলে জুলাই মাসের রেমিটেন্স এসেছে প্রায় ১৯১ কোটি ডলার। এর মধ্যে শুধু ৩১ তারিখেই এসেছে ১২ কোটি ডলার, যা গত কয়েক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রবাসী আয়। এরপরও তা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সর্বনিম্ন ১৩৩ কোটি ৪৩ লাখ ডলার এ আয় এসেছিল। আর বিগত ৩ অর্থ বছরে সবচেয়ে বেশি আসে গত জুন মাসে। সে মাসে এ আয় আসে ২৫৪ কোটি ১৬ লাখ ডলার। তাই হঠাৎ করে এই আয় কমে যাওয়ার বড় কারণ হিসেবে বলা হচ্ছে হুন্ডি ও খোলা বাজারে ডলারের দাম বৃদ্ধি। সেই সাথে ব্যাংক খাতের সমস্যা ও ভোগান্তির কথাও তুলে ধরেন কেউ কেউ। ব্যাংকের প্রতি নিজস্ব ওখানে দেখা যায় ২ লাখ টাকা পাঠায় ব্যাংকে, পরে এত ১০,০০০ টাকা ধরা দেয়, ২০,০০০ টাকা ধরা দেয়। যেই সমস্যা লাগে টাকা পাঠায় ব্যাংকে, ওই সমস্যা আরো দ্বিগুণ বাইরে থাকে। তো টাকাটা কিভাবে ব্যাংকে পাঠাইবো? আজকে টাকা পাঠাইছি, ২ দিন বা ৩ দিন পরে ব্যাংকে টাকা উত্তোলন করতে হয়। দেন আমার পরিবার লোক গিয়ে ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সেই ভোগান্তিটা হয় না যদি আমরা ফোনটিতে টাকা পাঠাই। এখানে ২ টাকা বেশিও যায়, প্লাস ভোগান্তিও খুবই কম। ব্যাংকগুলোতে বিভিন্ন রকম গ্রাহকদেরকে, বিশেষ করে প্রবাসীদের পরিবারদেরকে বিভিন্ন রকম হয়রানির অভিযোগ আমরা ইতিপূর্বে শুনেছি। হুন্ডি প্রতিরোধে যা অভূতপূর্ব ভূমিকা রেখেছে সেগুলো আরো জোরদার হবে। এদিকে গত কয়েকদিনে রেমিটেন্স কম আসায় বেড়েছে খোলা বাজারের ডলারের দাম। কিছুদিন আগেও যেখানে প্রতি ডলার ১২১ থেকে ১২২ টাকায় বিক্রি হতে দেখা গেছে, তা বেড়ে হয়েছে ১২৪ থেকে ১২৫ টাকা। মূলত সর্বোচ্চ ১১৯ টাকার দাম নির্ধারণে ডলার সংকটে পড়েছে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো। তাই নির্ধারিত দামে বিক্রি করতে না পারায় আনুষ্ঠানিক বিক্রি বন্ধ করে দিয়ে বাড়তি দামি লেনদেন চালাচ্ছে অনেক প্রতিষ্ঠান। রেমিটেন্স যদি হুন্ডির মাধ্যমে দেশে প্রবেশ করে, তাহলে যার কাছে টাকা পাঠানো হচ্ছে তিনি পেলেও সেই বৈদেশিক মুদ্রা কোনোভাবেই দেশের অর্থনীতি বা ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করে না। ফলে আমাদের যে আমদানি রপ্তানির মাঝে একটি ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণের রিজার্ভের উপর নির্ভর করতে হয়।
তাই বিশ্লেষকরা বলছেন রেমিটেন্স শুধু আমদানি রপ্তানির ঘাটতি পূরণ করে না, সাথে রিজার্ভ বাড়াতেও সহায়তা করে। আর এই আয় যদি কমে যায় তাহলে শুধু রিজার্ভ বা আমদানি রপ্তানি নয়, সরাসরি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে গত 2023-24 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত রপ্তানি হয়েছে $3,734 কোটি, আর এ সময় আমদানি হয়েছে $5,756 কোটি। সেই হিসাবে আমদানি রপ্তানির মধ্যে ঘাটতি রয়েছে $2,022 কোটি। তবে চলতি বছর থেকে রেমিটেন্স প্রবাহ না বাড়লে এ ঘাটতি আরও বেশি হতো বলে জানিয়েছেন বিশ্লেষকরা। দেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদান রপ্তানি থেকে বেশি বলে জানান এই সাবেক গভর্নর। দেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদান অপরিসীম। রেমিটেন্সে আমি নিট হিসাব যদি করেন আপনারা, রেমিটেন্স সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। রপ্তানি খাত বলতে বেশি আরএমজি, তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে, কিন্তু আপনি যদি কস্ট অফ ইম্পোর্ট অফ ম্যাটেরিয়ালস এক্সেসরিজ বাদ দেন তবে সেটা নিট আয় রেমিটেন্স অনেক কম। আর এই আয় যদি কোনো কারণে কমে যায় তাহলে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার কথা জানিয়েছেন এই অর্থনীতিবিদ। ফর্মাল চ্যানেলে রেমিটেন্স আসা যদি কমে যায়, যে কারণেই হোক, তাহলে তো আপনি আমদানির উপর যেই শিথিলতা শুরু হয়েছিল, যে আগে তো একটা মার্জিন রিকোয়ারমেন্ট খুব স্ট্রিক্টলি এনফোর্স করা হতো, এখন ইদানিংকালে সেটাকে আস্তে আস্তে শিথিল করা হচ্ছিল, সেইটা তো আপনি টিকিয়ে রাখতে পারবেন না, এবং সেক্ষেত্রে অবাধে আমদানি করা সম্ভব হবে না। এবং আমাদের আমদানি তো বেশিরভাগই উৎপাদন এবং বিনিয়োগ সম্পৃক্ত, সেক্ষেত্রে ইকোনমিতে তো আরেকটা বড় ধাক্কা আসবে যদি ফর্মাল চ্যানেলে আসা বন্ধ কমে যায়। তাই অর্থনীতি স্বাভাবিক রাখতে সমস্যা নিরসনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতিকালে দেশের যে অবস্থা দেখছি, এটা দ্বারা তো আমাদের যারা নাকি প্রবাসী আমাদের ভাই বোনরা আছেন, তারাও এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন। এখানে কারফিউ চলেছে, এখানে আমাদের ইন্টারনেট বন্ধ হয়েছে, তারা কথাবার্তা বলতে পারছেন না। এই যে একটা অবস্থা, এটা তো তাদেরকেও প্রভাবিত করেছে। নিরসন করতে গেলে তাদেরকে উৎসাহিত করতে হলে, আবার প্রণোদিত করতে হলে, তাদের মধ্যে যে একটা দুশ্চিন্তা যেটা আছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে, সেগুলোকে আমাদের অন্তর্ভুক্তিমূলকভাবে সমাধান করতে হবে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2022-23 অর্থ বছরে দেশে $2,161 কোটি প্রবাসী আয় এসেছিল, আর 2023-24 অর্থ বছরে এ আয় এসেছে $2,391 কোটি। আতাউনিয়ন, এখন, ঢাকা। চলমান কারফিউয়ে দরিদ্র জনগোষ্ঠীর আয় কমেছে, কর্মহীন হয়েছে অনেকেই। অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে মোট জনসংখ্যার 18% দরিদ্র জনগোষ্ঠী। কাজের আশায় অনেকেই ঘুরছেন কর্মস্থলের আশেপাশে। বিস্তারিত জানাবেন শাহাদাত অব্র। দিনের আয় করতে হয় দিনেই, সকাল থেকে কাজ, আর দিনের শেষে যা উপার্জন হয় তাই দিয়ে চলে সংসার। এমনই একজন শ্রমজীবী মুজিবুল হক। তবে চলমান পরিস্থিতিতে কমেছে আয়, করতে হচ্ছে ঋণ। আগে মনে করেন আমরা দৈনিক 800, 1000, 1200 টাকার কাজ করছি, যেমন কাজ করছি তেমন ঘর ভাড়া দিছি, চলছি ফিরছি খাইছি, কিন্তু এখন বর্তমানে ধার দেনা করিয়া চলতে হইতেছে। অন্যদিকে বুড়িগঙ্গায় জাল ফেলছেন কেউ কেউ। কাজ নেই, অথচ পরিবারের প্রিয় মানুষগুলো তাকিয়ে কর্তার দিকে। কামরাঙ্গীর চরের বিয়ে বাড়ির বাবুর্চি মতিন তাই কারফিউতে হাতে তুলে নিয়েছেন জাল। তো সেই মনে করেন কারফিউ চলতেছে, কমিটি সেন্টার সম্পূর্ণ বন্ধ, বিয়ের সাথে কাজকাম হয় না। তাই এই জন্য মনে করেন আমাদের কাজকাম খুবই বন্ধ। আমরা এই জন্য মনে করেন যে পেট বাঁচাতে হইলে এই জাল দিয়ে নামছি, পেট বাঁচানোর জন্য। কারফিউ তাই বন্ধ খেয়া পারাপার, তবু মাঝিদের ঘাটে এসে অপেক্ষা। নেই জমানো অর্থ যা দিয়ে চলা যাবে সপ্তাহ কয়েক, তাই অনেকেই চেষ্টা চালাচ্ছেন নৌকা নিয়ে ঘাটে ফেরানোর। সব থেকে মনে করেন পুলিশ নিষেধ করে,
এই কারণে আমরা ছাড়তে পারি না। এখন ঘুরে আসছি, ওনা আসছে ঘাটের মধ্যে নৌকা নেই, মানে আমরা গাড়ির মধ্যে বোয়া থেকে কোনো নৌকা পার করা পারি না। কাজ করতে না পেরে শূন্য হাতে ফিরতে হবে বাড়ি, তাই কাজের আশায় কর্মস্থলের আশেপাশে দরিদ্র শ্রমজীবী মানুষের আনাগোনা। বিবিএসের প্রতিবেদন 2022 অনুযায়ী বাংলাদেশে দরিদ্রের হার 18.7%, আর চরম দরিদ্রের হার 5.6%, যার বড় একটি অংশ দিনমজুর। আর এখন তাদের চোখে মুখে কষ্টের ছাপ। জানতে চাই এই পরিস্থিতিতে কাজের অনিশ্চয়তা কতটা কঠিন করে তুলেছে শ্রমজীবী মানুষের জীবনকে। 10-15 দিন এই ঝামেলা চলে গেল, আমরা কাজ কাম করতে পারি না, আমরা জমানো টাকাও নাই। কাজের খোঁজে গত কিছুদিন দাঁড়িয়ে থেকেই সময় পার করছে অনেক দিনমজুর। নেই কাজ, তবু প্রতিদিন রাজধানীতে ভিড় করেন তারা। বৃষ্টি কিংবা তাপপ্রবাহ কোনো কিছুই থমকে দিতে পারেনি এই শ্রমজীবী মানুষের জীবনকে। তবে চলমান কারফিউ অনেকটাই থমকে দিতে পেরেছে এই যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জীবন। বর্তমানে তাদের কাজ পাওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে, এমনটাই বলছেন তারা। আর কারফিউর সবথেকে বড় প্রভাব পড়ছে এই দরিদ্র ও চরম দরিদ্র জনগোষ্ঠীর উপর। অবশ্যই নাই, জিনিসের দাম বেশি, সব কিছুর দাম বাড়ছে, দিন দিন বাড়ে, মানুষ তো আয় না ডরায়া। সীমিতভাবে চলছে গণপরিবহন। এই সীমিত সময়ে মিলছে না সবার কাজ। রাতের পালার গাড়ি চালক বেকার, সাথে বেকার হয়েছে হেল্পার সহ আরও অনেকেই। না খেয়েই রাত কাটাতে হচ্ছে কারো কারো। খাবার টাকা নাই, গতকালকে বাড়ি থেকে 1000 টাকা আইনা পরে আজকে খাইছি। বর্তমানে একদিন চললেও মনে করেন যে এই টাকা দিয়ে কোনো সংসার চলে না, নিজের পকেটও চলে না, পেটও চলে না। গাড়ির মালিক এবং শ্রমিকরা উভয় পক্ষই সংকটে আছে। অক্লান্ত পরিশ্রমে যাদের দিন কাটে তাদের সব সয়ে যায়, কিন্তু সহ্য করার সাধ্য নেই ক্ষুধা। পরিবারের জন্য এখন অনেকেই যে কোনো কঠিন কাজ করতে রাজি হচ্ছেন। কাজ না থাকায় কম মূল্যে শ্রম দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। আগে তো যাইতে 12টা 1টা পর্যন্ত কাজ করতাম, এখন সন্ধ্যাকালে এই জায়গা, আবার অনেক সময় বসেও থাকি, কাজ নাই। আজকে যে কর্ম করছি এটা তো মনে করেন 2 দিন বসে থেকে খাইছি, এটা মনে করেন আজকে শোধ। এই পরিস্থিতি সবথেকে বেশি প্রভাব ফেলেছে দরিদ্র জনগোষ্ঠীর জীবনে। তাই এই 18% মানুষের কাজের নিশ্চয়তা চান তারা। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। 3 দফা বন্যা ও চলমান অস্থিরতায় টালমাটাল সিলেটের নিত্যপণ্যের বাজার। তবে কৃষি পণ্যের দাম কিছুটা কমেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সোভানী ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, সিলেটের বাজারে সবজির সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন জানাবেন। যুথিকা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের বৃহৎ সবজি পাইকারি আড়ত সোভানীঘাট এলাকায়, এবং এখানে ঠিক 2 দিন আগে আপনাদের জানিয়েছিলাম যে আসলে সবজির দাম অনেকটাই কমে গিয়েছে এবং সরবরাহর অনেকটাই বেড়ে গিয়েছে। এখন পর্যন্ত সেই 2 দিনে যে অবস্থানের পরিবর্তন সেটা কিন্তু এখনও ভিন্ন হয়নি, আসলে একই অবস্থায় আছে। এবং এই যে দেশের বিভিন্ন জেলা থেকে যে ট্রাক, মালবাহী বোঝাই পণ্য ট্রাক যেগুলো আসে সেগুলো কিন্তু এখনও সিলেটে আসছে, এবং একই সাথে সাথে ছোট ছোট যে পিকআপগুলো রয়েছে, পিকআপগুলো কিন্তু স্থানীয় বাজারে অর্থাৎ ওই যে খুচরা বাজারে পিকআপ থেকে সবজিগুলো নিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে মৌসুমি সবজি থেকে শুরু করে 12 মাসের যে সবজি, সব কিছুর প্রতুলতায় কিন্তু অনেক বেশি আছে বলা চলে। এবং এই গত 3 থেকে 4 মাসের তুলনায় সরবরাহর যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই 3 মাসের তুলনায় অনেকটাই বেশি গত 1 সপ্তাহের মধ্যে। এবং ঠিক 4 থেকে 5 দিন আগেই
আগেই কিন্তু সরবরাহ কিছুটা কম ছিল, হুট করে আবার কারফিউর প্রভাবটা কেটে যাওয়ায় কিন্তু সরবরাহ অনেকটাই বেড়ে গিয়েছে। এবং যারা বিক্রেতারা আছেন, ভ্রাম্যমাণ বিক্রেতারা বলছেন যে আসলে তারা অনেকটা স্বস্তি পাচ্ছেন যে সবজির দাম অনেকটাই কমে গিয়েছে, যার কারণে যারা ক্রেতা আছেন, যারা খুচরা ক্রেতা বা পাড়া মহল্লায় যারা ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকে সবজি কেনেন, তারাও কিন্তু একরকম স্বস্তিতে আছেন তারা বলেছেন। এবং আড়তদাররা যারা আছেন তারা বলছিলেন যে পরিবহন খরচ কিছুটা বাড়তি থাকলেও কিন্তু সরবরাহ বেশি থাকায় তারা এই বাজারে ব্যবসা করতে পারছেন বা ব্যবসাটা সচল রাখতে পারছেন। আমি যদি আপনাদেরকে কিছু সবজির দাম জানিয়ে যাই, যে এই মুহূর্তে সিলেটের সবজির পাইকারি আড়তে বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা করে, মূলা বিক্রি হচ্ছে 40 টাকা করে, পটল বিক্রি হচ্ছে 40 টাকা, কাঁচামরিচ যেটা ছিল 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আগে 400 থেকে 500 টাকা, সেটা এক লাফে নেমে 150 টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, গোল বেগুন যেটা আছে সেটা বিক্রি হচ্ছে 80 টাকায়। কিন্তু টমেটোর কিছুটা দাম বাড়তি আমরা দেখতে পেয়েছি, টমেটো বিক্রি হচ্ছে প্রায় 160 টাকায় এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকায়, করলা 70 টাকা, শসা 50, লাউ 70, ঢেঁড়স 45 থেকে 50 টাকা, কাঁচা কলা 40 টাকা, মুখী 90 টাকা, কাঁচা আম 65 টাকার মতো বিক্রি হচ্ছে। তো সব মিলে বলা চলে যে মৌসুমি সবজি যেগুলো রয়েছে সেগুলোর দাম অনেকটাই কম আছে এবং 12 মাসি সবজিরও দাম কিছুটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে এবং বিক্রেতা থেকে শুরু করে ভ্রাম্যমাণ বিক্রেতা যারা রয়েছেন তারাও কিছুটা স্বস্তিতে আছেন। তারা বলছেন যে আসলে এরকম যদি চলতে থাকে তাহলে তাদের এই ব্যবসা বাণিজ্যটাও সচল থাকবে এবং সবজির দাম কিছুটা নিয়ন্ত্রিত থাকবে। তো এই ছিল আমার কাছে সিলেটের সোভানিঘাট এলাকা থেকে সর্বশেষ খবরাখবর। জ্যোথিকা। সিলেটের সবজির সরবরাহ দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল রাফি। এখন বাজারে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। চলমান পরিস্থিতিতে ময়মনসিংহের বিপণী বিতানগুলোর ক্ষতি প্রায় 50 কোটি টাকা। আকর্ষণীয় ছাড় দিয়েও মিলছে না ক্রেতা, কর্মচারীদের বেতন ভাতা দেয়া নিয়েও বিপাকে ব্যবসায়ীরা। কবে এই ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়াবেন তা নিয়েও অনিশ্চয়তায় তারা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। নগরীর শুকতারা সব পোশাক থেকে শুরু করে প্রসাধনীর জগতে এই প্রতিষ্ঠানটির পথ চলা প্রায় 50 বছরের। এত বছরের পরিচিত হওয়ায় ক্রেতাদের কাছেও জনপ্রিয় এই দোকান। ঈদ পরবর্তী সময় থেকেই কমেছে বেচাকেনা, সেই সাথে সাম্প্রতিক পরিস্থিতিতে বেচা বিক্রিও লাটে। চলতি মাসে তেমন ব্যবসা না হওয়ায় বিদ্যুৎ বিলসহ কর্মচারীদের বেতন ভাতার হিসেব কষতেই নাস্তানাবুদ ব্যবসায়ীরা। নগরীর বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোর ফটকেও ঝুলছে 50 থেকে 60% ছাড়ের ছড়াছড়ি। কিন্তু বিক্রির মৌসুমে ক্রেতা কম থাকায় অলস সময় পার করছেন বিক্রেতারা। সব ধরনের পোশাক আমাদের কালেকশনে আছে, কিন্তু আমরা ওইরকম আসানোর কাস্টমার পাচ্ছি না। সেল না হওয়ার কারণে আমাদের এই পণ্য সামগ্রীগুলো আটকে যাচ্ছে, আর সামনে তো শীত চলে আসবে, তার জন্য দেখা গেছে এই প্রোডাক্টগুলো আমরা নিয়মিত সেল করতে পারবো না। ভালো সময় ছিল, পিক টাইম ছিল, আমাদের অফার ছিল, সবকিছু মিলে আমরা ভালো অবস্থানে থাকতাম। কিন্তু যে পরিস্থিতি দাঁড়াইছে, এই পরিস্থিতির কারণে আমাদের ব্যবসাটা খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। নিম্ন আয়ের থেকে শুরু করে সব শ্রেণীর ক্রেতাদের চাহিদার শীর্ষে গাঙ্গিনাপাড়ের বাড়ি প্লাজা সহ বিভিন্ন বিপণী বিতান কেন্দ্র। কিছুদিন আগেও যে সিঁড়িগুলো মানুষের পদচারণায় মুখর থাকতো তা এখন অনেকটাই ফাঁকা। এই অবস্থায় বেকায়দায় ব্যবসায়ীরা। সপ্তাহের ব্যবধানে কোটি টাকার ব্যবসা নেমে এসেছে 5 থেকে 6 লাখে। দ্রব্যমূল্যের চড়া বাজারে ভালো নেই ফুটপাতের কাপড় বিক্রেতারাও। রোজারিদের পর থেকে এখন পর্যন্ত খুবই খারাপ অবস্থা, এটা বলে বোঝানো যাবে না, কারণ স্টাফদের বেতন পর্যন্ত দেওয়া যেতেছে না, এমন অবস্থানে আছে। শেরপুর, জামালপুর, নেত্রকোনা এইগুলা থেকে কাস্টমার আমাদের আসতো, কিন্তু এখন তারা আসতে পারতেছে না। বর্তমান যে অবস্থা চলতেছে, যেরকম আরও 10-15 দিন 20 দিন থাকে তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। না, বেচাইনা আগের মতো হয় না আর কি, বেচাইনা খুব খারাপ, টাইম মতো দোকান বন্ধ হলে তো হয় আর কি। আমরা আগে যেরকমভাবে বিক্রি করতাম সেরকমভাবে হচ্ছে না, আমাদের পরিবার চালানো একটু কষ্টই হচ্ছে। কেনাকাটা কি করব, যে গাড়ি ঘোড়ার জন্য বাসাতে বাইরে নিয়ে যায় না। ব্যবসায়ী নেতারা বলছেন সাম্প্রতিক চলমান পরিস্থিতিতে ক্ষতি প্রায় 50 কোটি টাকা। এই অবস্থায়
পুনরায় ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান তাদের। ময়মনসিংহ শহরের টোটাল যদি আমরা হিসাব করি যে 40-50 কোটি টাকার মতো আমাদের ব্যবসা হয় নাই আমাদের ময়মনসিংহ শহরে। অনেক কর্মচারী ছিল, প্রায় 50,000-এর উপরে কর্মচারী আছে আমাদের ময়মনসিংহে। সেই কর্মচারীরা আমাদের ঠিকমতো মালিকরা বেতন দিতে পারতেছে না। এই 3-4 দিন ধরে কিছুটা দোকান খুলছে, কিন্তু যারা শহরতলি থেকে বা গ্রাম পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে যারা আসে তারা কিন্তু আসলে এসে কেনাকাটা করে যাওয়ার মতন পরিবেশ রাখে না। আমরা আশা করি যে সরকার খুব দ্রুতই আমাদের জন্য এই পরিবেশটা সৃষ্টি করে দেবে। ময়মনসিংহে অভিজাত বিপণী বিতান সহ প্রায় 10,000 ছোট বড় কাপড় ও পোশাকের দোকান রয়েছে, যেখানে কর্মসংস্থান হয়েছে অন্তত 50,000 মানুষের। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।